নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। টানা বৃষ্টির মাঝে ৮৬,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা, ঘটনাস্থলে মানুষ। হাতে রাইফেল, পায়ের উপর পা তুলে বসে আছে টিএমসি বিধায়কের নাবালক নাতি, ছবি ভাইরাল। উনি দুর্গাপুজো করেন। ফিরাদ হাকিমকে তো আমি নামাজি হিন্দু বলে জানতাম। এতদিন কোথায় ছিলেন? বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান, শীতলকুচিতে তুমুল উত্তেজনা। হাসপাতালে কাঞ্চনের দাদাগিরি, ধৈর্য ধরা উচিত ছিল বললেন কুণাল। 200 জন বাঙালি আটকে ওড়িশায়, দাবি রাজ্যের সব তথ্য চাইল হাইকোর্ট। পেহেলগাঁও হামলার পর পাশে দাঁড়িয়েছেন মমতা, দিদিকে কাশ্মীরে আমন্ত্রণ ওমর আব্দুল্লাহর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। টানা বৃষ্টি, এই পরিস্থিতিতে ডিভিসি থেকে ৮৬,০০০ কিউসেক জল ছেড়েছে। তার জেরে ফের প্লাবিত ঘাটাল মহকুমার 3টি ব্লক। জলমগ্ন ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ডও। বিঘার পর বিঘা জমি জলের তলায়। দুর্গতদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির। বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে অনেক এলাকায় জল ঢুকছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে পৌঁছেছেন মানুষ ভূঁইয়া। ঘাটাল মহকুমা অফিসে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। বৃহস্পতিবার ঘাটালে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিও হচ্ছে। ডিভিসের ছাড়া জল এবং লাগাতার বৃষ্টিতে ফুঁসছে কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণের মতন নদীগুলি। জল বিপদ সীমা ছুঁয়েছে। একাধিক এলাকায় নতুন করে জল ঢুকছে। চন্দ্রকোনা 1 এবং চন্দ্রকোনা 2 নম্বর ব্লক এবং ঘাটালের একাধিক মৌজা জলের তলায়। ঘাটাল ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েতেও জল ঢুকেছে। চন্দ্রকোনা 1 এবং চন্দ্রকোনা 2 ব্লকের পরপর কয়েকটি মৌজায় জল ঢুকেছে। প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দপ্তরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘাটালের মহারাজাপুর এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। জনসাধারণের যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই ব্যবস্থা করছে প্রশাসন। আজ ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘাটাল পৌঁছেছে সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া। ঘাটাল মহকুমা অফিসে মহকুমা শাসক, চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চট্টোপাধ্যায় সহ জেলা কৃষি আধিকারিক এবং জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা মানুষের স্বার্থে কাজ করে চলেছি। জুন মাসের প্রথম দিকে এত বৃষ্টি আমি দেখিনি। নদীগুলি ফুঁসছে, ডিভিসির লাগাম ছাড়া জল ঢুকছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, এতটুকু ফাঁক রাখা যাবে না। আমরা সেই মতোই কাজ করছি। এই খবর শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবে। ফিরে আসছি পরবর্তী খবরে। নাবালকের হাতে আগ্নেয়াস্ত্র, সে আবার খোদ তৃণমূল বিধায়কের নাতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। রাইফেল দিয়ে হাত পাকাচ্ছে, বড় হয়ে সে মনোজিৎ তৈরি হবে, কটাক্ষ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বিতর্ক তুঙ্গে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সে, তার নাতির বয়স মোটে 11 বছর, অথচ তার হাতে কিনা আগ্নেয়াস্ত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস, হাতে অটোমেটিক রাইফেল, পায়ের উপর পা তুলে বসে আছে বিধায়কের নাতি। সেই ছবি নিয়ে সোচ্চার বিরোধীরা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, অবাক এবং খুব শঙ্কিত। আসানসোল বিধানসভা কেন্দ্রের জামুরিয়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংজির নাতির হাতে রাইফেল দেখতে পেলাম। প্রায় 20 রাউন্ড নাকি গুলি চলে। আমি অবাকই হলাম। আমাদের পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, তাতে ছেলে মেয়েদের হাতে বই, কলম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই, শিক্ষা দেওয়া বড় হয়ে যাতে মাথা উঁচু করে বাঁচে। কিন্তু হরিরাম সিংজি এটা কি করছেন? বিজেপি বিধায়কের প্রশ্ন, সমাজের মধ্যে আমরা গুলি, বারুদ, বোমা, দুষ্কৃতীদের তাণ্ডব দেখতে পাচ্ছি, যেভাবে কলেজে দাদাগিরি দেখতে পাচ্ছি। হরিরাম সিংজি এখন থেকেই কি আপনার নাতির হাতে পিস্তল, রাইফেল দিয়ে হাত পাকাচ্ছেন? বড় হয়ে সে মনোজিৎ তৈরি হবে। সঙ্গে দাবি, লিজের কাছে আবেদন রাখবো, তদন্ত করা হোক। শিশুর হাতে কি করে, কোথা থেকে রাইফেল আসে, কে দিয়েছে, তদন্ত হোক। তৃণমূল বিধায়ক হরিরাম সিং এর অবশ্য দাবি, বাড়িতে আমার লাইসেন্স বন্দুক আছে, দিনের বেলায় তো আমরা কাজে বেরিয়ে যাই, ঘরে ওর মা ছিল। বন্দুকটা বের করে নিজের মোবাইল থেকে ছবি তুলেছে, ভাইরাল করে দিয়েছে, ফুল করেছে। তিনি বলেন, বাড়িতে নিরাপত্তার জন্য বন্দুক রাখতে হয়। কয়েকদিন আগে আমার ঘরে হামলা হয়েছিল, পাটা পিছলে গিয়েছিল, হাতে আগ্নেয়াস্ত্র ছিল, গুলি বেরিয়ে গিয়েছে। তারপর থেকে আমরা একটু সতর্কই হয়েছি, নিজের নিরাপত্তার জন্য বন্দুক রেখেছি।
দলের রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই মুসলিম ভোট ব্যাংককে কাছে টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে মুসলিম সমাজের পশ্চাৎপদতার জন্য ভোট ব্যাংকের রাজনীতিকে দায়ী করে সরব হয়েছেন তিনি। এবার তৃণমূলের বিরুদ্ধে মুসলিম আবেগ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি। রাজ্যের মুসলিম সমাজকে প্রশ্ন করলেন, দেশের কোন মুসলিম নেতা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছেন? এমনকি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নামাজি হিন্দু বলেও উল্লেখ করেন তিনি। শ্রমিকবাবু বলেন, আমি সংখ্যালঘু ভোট পাওয়ার কোনো আবেদন করিনি। ববি হাকিমদের রাজনীতি মুসলমানদের মুসলমান বানিয়ে রাখার রাজনীতি, মুসলমানদের মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি। আমি বলেছি, যদি মুসলিম ভাইয়েরা আমাদের ভোট না দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব, কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি। এটাই। ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে? তৃণমূলকে আক্রমণ করে রাজ্য বিজেপির সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে যারা মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন, তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত, আর নেতা যারা আছে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জাভেদ খান, এদের সন্তান সন্ততির সংখ্যা কত, আর কোথায় পড়াশোনা করেছে, কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে? ভারতবর্ষের একজন মুসলমান নেতার নাম বলুন যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে। ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে, এটা তো চলবে না। ববি হাকিম তো এরকম ছিলেন না, উনি তো দুর্গাপুজো করেন, উনি তো নামাজি হিন্দু ছিলেন। আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে। 4 বছরে একবারও এলাকায় দেখা পাওয়া যায়নি বিধায়কের, করেননি উন্নয়নের কাজ, এমনকি ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম সইও করেননি তিনি। সেই অভিযোগে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মনকে ঘিরে গো ব্যাক স্লোগান, কোচবিহারের শীতলকুচির গোসাইহাটে তুমুল উত্তেজনা। বিজেপি বিধায়কের দাবি এই কাজ করেছে তৃণমূল, যদিও সে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। গুরু পূর্ণিমা উপলক্ষে গোসাইহাট বাজারের কালী মন্দিরে পুজো দিতে যান শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। অভিযোগ, সেই সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। তার নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, গুরু পূর্ণিমা উপলক্ষে গোসাইহাট বাজারের কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকজন হইচই করতে শুরু করে, গালিগালাজও করা হয়। পুজো দিতে বসার সময়ও আমাকে গালিগালাজ করা হয়, মহিলারাও ছিলেন। এসব তৃণমূলের সংস্কৃতি। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয় বলেই দাবি জেলা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের। তিনি বলেন, গত 4 বছরে কোনো কাজ করেননি, বিধায়কের দেখা পাননি স্থানীয়রা। এলাকার উন্নয়নমূলক কাজ, স্কলারশিপের ফর্ম সইয়ের জন্য পাওয়া যায় না, তাই মানুষ বীতশ্রদ্ধ। মানুষ প্রশ্ন করেছেন, এতদিন কোথায় ছিলেন? এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। যাতে নতুন করে আর কোনো উত্তেজনা তৈরি না হয় তাই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। কাঞ্চনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ IMA। ঘটনার সূত্রপাত বুধবার। জানা গিয়েছে, কলকাতার ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালের মেডিসিন বিভাগে কাঞ্চন তার স্ত্রী শ্রীময়ী এবং শাশুড়িকে নিয়ে যান চিকিৎসার জন্য। চিকিৎসকের অভিযোগ, কাঞ্চন তার আত্মীয়কে আগে দেখানোর জন্য চাপ সৃষ্টি করে। চিকিৎসক জানান, তিনি তখন এক শিশুর চিকিৎসা করছিলেন, তাই একটু পরে দেখবেন বলেই জানান। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিকিৎসকের দাবি, কাঞ্চন বাজে ভাষায় কথা বলেন এবং তার পদমর্যাদার প্রভাব খাটানোর চেষ্টা করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চন। তার কথায়, তার 86 বছর বয়সী দিদা আসানসোল থেকে শুধু চেকআপের জন্য এসেছেন। তিনি বলেন, আমি কোনো VIP সুবিধে চাইনি, যথাযথ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দেখিয়েছি, শুধু অনুরোধ করেছিলাম প্রেশার মাপার জন্য। কিন্তু চিকিৎসক আমায় অপমান করে। আমি শুধু প্রতিবাদ করেছি, দুর্ব্যবহার করিনি। আমি বিধায়ক বলে কি অপমানিত হব? এদিকে এই ঘটনার পর সরব হন চিকিৎসকরা। চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, জনপ্রতিনিধির এই আচরণ দুর্ভাগ্যজনক, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক। এদিকে নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যতদূর জানা গিয়েছে কাঞ্চন এক আত্মীয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন, সে কারণেই হয়তো উত্তেজনা তৈরি হয়েছিল। তবে জনপ্রতিনিধি হিসেবে তার আরও ধৈর্য ধরা উচিত ছিল, মাথা ঠান্ডা রাখা উচিত ছিল। এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। কাঞ্চনের শাস্তির দাবি জানিয়েছে তারা। বিধায়ক অভিনেতার শাস্তির দাবিতে সরব হয়েছেন শান্তনু সেন। ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। পুলিশের কাছে লিখিত অভিযোগ গিয়েছে কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে অত্যাচারের যে অভিযোগ উঠেছে তা নিয়ে ওড়িশা সরকারের কাছে তথ্য জানতে চাইল আদালত।
রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে ওড়িশার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে তথ্য দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি অভিযোগ ওঠে, বাংলাদেশি বলে পশ্চিমবঙ্গের কয়েকজন পরিযায়ী শ্রমিককে ওড়িশায় আটকে রাখা হয়। সেই ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। সে বিষয়ে তথ্য জানতে চেয়েছে আদালত। শ্রমিকদের কেন আটক করা হলো, কতক্ষণ আটক করে রাখা হয়েছিল, সেই সব তথ্য ওড়িশা সরকারের থেকে জানবেন মুখ্য সচিব। শ্রমিকদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে যে মামলা দায়ের হয়েছে তাতে নোডাল অফিসার চায় রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিবকে একজন অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে উঠেছে মামলাটি। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যকে প্রশ্ন করে, রাজ্যকে ওড়িশা প্রশাসনের সঙ্গে কথা বলেছে? তখন রাজ্য জানায়, আদালত নোডাল অফিসার নিয়োগ করুক অথবা এডিজি ল অ্যান্ড অর্ডার বিষয়টি দেখবেন। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা জানতে পারছি ওড়িশায় 200 জন বাঙালি আটকে আছেন। এটা খুব সিরিয়াস বিষয়। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেখানে রিপোর্ট দিতে হবে। শুধুমাত্র ওড়িশা নয়, দিল্লিতেও এভাবে বাংলার শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। পেহেলগাঁও হামলার পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলার দিদি, তাই তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ জানাতে জম্মু কাশ্মীর থেকে বাংলায় ওমর আব্দুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত একবার ভূস্বর্গে যাওয়ার আমন্ত্রণও জানান তিনি। পাল্টা আবার ওমর আব্দুল্লাহকে দুর্গাপুজোয় আমন্ত্রণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে ওমর আব্দুল্লাহ বলেন, দিদিকে বলেছে সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন। আমি তো বহুবার অতিথি হয়ে এসেছি বাংলায়, এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে। তিনি আরো বলেন, পেহেলগাঁওয়ের ঘটনার পরে কিছুদিন হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, বিমান চলাচল কমে গিয়েছিল, কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর। দিনে 50টা বিমান যেত, তার নেমে গিয়েছিল 15তে, এখন আবার বেড়ে হয়েছে 20 থেকে 25। কলকাতা থেকেও সরাসরি বিমান চালু রয়েছে। পর্যটকরা আসছেন। অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তারা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি ফাঁকা কাশ্মীরকে প্রমোট করতে আসিনি, এসেছি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে। আজকের সমস্ত খবর এখানেই শেষ করলাম। তবে রাজ্যের রাজনীতি থেকে সাধারণ মানুষের প্রতিদিনের খবর, প্রতিটি ঘটনার নির্ভুল আপডেট পেতে নজর রাখুন বীরভূম নিউজে। সাংবাদিকতার নিষ্ঠা, গতি এবং সততার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।